আজকে আমাদের যে টপিকসটা সেটা হচ্ছে নন পুরুলেন্ট অটাইটিস মিডিয়া অথবা নন সাপোর্টিভ অটাইটিস মিডিয়া। টুডেজ আওয়ার টপিক্স ইজ দ্য নন পুরুলেন্ট অটাইটিস মিডিয়া অর নন সাপোর্টিভ অটাইটিস। নন মানে নাই, নো, অ্যান্ড সাপোর্টিভ নো পাস, পুরুলেন্ট পাস, নো পাস। আচ্ছা, অ্যান্ড অটাইটিস মিডিয়া, অটাইটিস media middle ear, and otitis inflammation of the middle ear. So our inflammation, so the এই জন্য তাহলে টার্মটা কি আসছে, টার্মটা আসছে অটাইটিস মিডিয়া থেকে। তার মানে অটাইটিস মিডিয়া নন পুরুলেন্ট হতে পারে, পুরুলেন্টও হতে পারে। দ্যাট মিনস অটাইটিস মিডিয়া মে বি পুরুলেন্ট অর নন পুরুলেন্ট। আওয়ার টপিক ইজ দ্য নন পুরুলেন্ট প্রোডাক্ট, অ্যান্ড নন পুরুলেন্ট ওয়ান ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। আমি এই জন্য জিনিসটা ছোট্ট, কিন্তু এটার জন্যই শুধু একটা ক্লাস রেখেছি তোমাদের জন্য, তো এটা যেন তোমাদের মাথায় ঢুকাই দিতে পারি। ভাইভায় লাগে, পরীক্ষায় লাগে, মানে পরীক্ষা মানে তো ভাইভা, রিটেনে লাগে, সব জায়গাতে এটা লাগে। এবং এটা আবার পার্সোনালি এটা জানা দরকার। এই জন্য এটা এত বাজে অবস্থা, আমাদের 5 থেকে 7 বছর 10 বছরের বাচ্চাদের কানে শোনার কন্ডাক্টিভ ডেফনেসের কারণ কিন্তু এই নন পুরুলেন্ট অটাইটিস মিডিয়া। সো ক্লিনিক্যালি উই নিড ইট। বিং এর 5th year স্টুডেন্ট মিনস এই তো কদিন পরে ওয়ান জাম্প দেন ইউল বি এ ডক্টর। সো এই ডক্টরের যখন তোমরা ডাক্তার হবা, তোমাদের এটা মাথায় থাকতে হবে। এবং এটা ভেরি ইম্পর্টেন্ট। কমন কজ অফ দ্য অ্যাডাল্টে, যেমন ইন অ্যাডাল্ট কেসেস কন্ডাক্টিভ ডেফনেসের জন্য অটোস্ক্লেরোসিস, আর বাচ্চাদের ক্ষেত্রে কন্ডাক্টিভ ডেফনেসের কমনেস্ট কজ হচ্ছে এই নন পুরুলেন্ট অটাইটিস মিডিয়া। So what we mean by non-purulent otitis media? Non-purulent otitis media, literally we mean the inflammation of the middle ear, but no pus is forming. There is no pus is there. এবং এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ফর পরীক্ষা, এক্সাম, পরীক্ষা এক্সাম অ্যান্ড আওয়ার পার্সোনাল লাইফ। আমি একজন ডক্টর হওয়ার পরে এটা আমাদের কিন্তু এখন, তোমরা যারা এমবিবিএস পাস করার পর, আমাদের সময় কিন্তু পোস্ট জায়গা কম ছিল, স্কোপ বেশি ছিল। আর তোমাদের সময় পোস্টও বেশি, ডাক্তারও বেশি, কিন্তু কষ্ট তোমাদের অনেক বেশি কষ্ট। আমরা পজিশন অনেক কথা বলে আমি জানি না, কিন্তু অনেকের হয়তো অনেক কষ্ট হয়েছে। আমার যদ্দূর মনে হয় যে তোমরা বেশি ফেস করবা, কষ্টটা বেশি ফেস করতেছো এবং করবা। আমাদের সময় আমরা অত বেশি প্রবলেম ফেস করিনি পজিশন করতে গিয়ে। আবার অনেক কিছুতেই পার্থক্য আছে, তো এগুলো লেকচার ক্লাস এগুলো বলা না, মাঝে মাঝে বললে এটা যদি একটা হইতো, তোমাদের সাথে আমার সামনাসামনি হতো, তাহলে এই কথাগুলো নিয়ে আমি আলাপ করতে পারতাম। যাক, আমি মনে করি যে তোমাদের সময় আমরা যতটুকু তোমাদেরকে লেকচারে তৈরি করে দিতে পারি, এগুলো তোমাদের হেল্পফুল হবে। কারণ এই জন্য হেল্পফুল, ফর পোস্ট গ্রাজুয়েশনের বেসিক থিংগুলো খুবই জরুরি। কারণ ইউ উইল ফেস এ ভেরি বিগ কম্পিটিশন, লট অফ কম্পিটিশনস ইন ইউর পোস্ট গ্রাজুয়েশন। আর এই পুরো যে টপিকসটা আজকে আমি আলাপ করছি, আবারও বলছি, রিপিট করছি, ইউ নিড ইট ইন ইউর এক্সাম, ইউ নিড ইট ইউর পার্সোনাল লাইফ। হোয়াট ইজ দ্য পার্সোনাল লাইফ হিয়ার? I mean personal life in your personal professions. And personal professions এখানে কি? এমবিবিএস পাস করার পরে ইন্টার্নি করবে, তারপর তুমি একটা পজিশন যাওয়ার জন্য 3-4 বছর একটা গ্যাপ হয়ে যাবে। এই 3-4 বছরে তুমি হয়তো একটা জিপি করবে, জিপি, অ্যান্ড জিপিতে এইসব কেসগুলো পাবে। সুতরাং এটা তোমার জন্য, তুমি যদি আজকে আমার ক্লাসটা, if you give attention to this class, I'm sure it will be very easy to diagnose this case. It is very common cause of the conductive deafness of the children. বাচ্চাদের conductive deafness এর দেখো জিনিসটা কত খারাপ। If there is a conductive deafness, we are adult. If a little change in our hearing, we used to shout, "Hey, আমি কানে কম শুনতেছি, what's happening in my ear?" But the children, they cannot say, তাদের হিয়ারিং লস অনেক হওয়া যাওয়ার পরেও, তারপরও তারা অনেক দিন পরে হয়তো বললো, যদি someone, if they are intelligent, they can say, মা, বাবা, এই কানে আমি কম শুনি। But how to find, আমরা দেখি সাধারণত দেখি, we used to see that these children are, they used to enjoy the TV, they goes near to the TV, near to the screen. One second, sometimes some children, they like to sit in front of the first bench, because if they are sitting in the second, third bench, they are not hearing nicely. সো এগুলো টেকনিক্যালি আমরা এগুলো এগুলো নিয়ে আমি আলাপ করবো তোমাদের সাথে। সেই জন্য ডায়াগনোসিসটা এটা জরুরি একটা ছোটোকালে। আর আমি তোমাদের ধরে নিয়েছি যে এমবিবিএস পাস করার পরে 3-4 বছর তোমাকে কোথাও চাকরি করবে,
তোমরা জেনারেল প্র্যাকটিস করবে, জিপি করবে, তখন যেন এই পেশেন্টগুলো তোমাদের কাছ থেকে নষ্ট না হয়, হ্যাঁ, অথবা অ্যাটলিস্ট ইউ ক্যান আইডেন্টিফাই ইট, ডায়াগনোস ইট, অ্যান্ড ইউ ক্যান রেফার দ্য পেশেন্ট টু এন ইএনটি স্পেশালিস্ট। সেই জন্য আমি টপিক্সটা একদম ছোট্ট করে টপিক্সটা রেখেছি, যেন আজকে আমি একটু ভালো করে আলাপ করতে পারি এবং ভালো করে ততটুকু করবো যেটুকু ইউ নিড ইট ইন, আই উইল ডিসকাস আপ টু দ্যাট which what you needs in the your exam and what you needs in your practical life. আচ্ছা, এখন এই যে আমি বললাম নন পুরুলেন্ট or নন সাপোর্টিভ অটাইটিস মিডিয়া, দ্যাট মিনস ইনফেকশনস ইন দ্য ইনফ্লামেশনস ইন দ্য মিডল ইয়ার মিউকোজা। এখন এই যে নন পুরুলেন্ট or নন সাপোর্টিভ অটাইটিস মিডিয়া, এর কিন্তু অনেক নাম আছে, এ লট অফ নেমস, একে অনেক নামে ডাকা যায়, যে নামেই ডাকো, হ্যাঁ, অনেক। এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? Why I have to memorize this? Because sometimes they give the questions on that name. ওই নয়, যেমন এই নন দেওয়া হয়, এর একটা ব্রাঞ্চ। এখন এই নন পুরুলেন্ট নন পুরুলেন্ট অটাইটিস মিডিয়া, এরা কারা কারা, কে আছে? নাম্বার 1 সিক্রেটরি অটাইটিস মিডিয়া, নাম্বার 1 সিক্রেটরি অটাইটিস মিডিয়া, নাম্বার 1 কারা কারা এটাতে আছে। নাম্বার 2 অটাইটিক ব্যারোট্রমা, নাম্বার 2 is the otitic barotrauma. Number 3 tympanosclerosis, number 3 is the tympanosclerosis. Number 4 adhesive otitis media. এখন তোমার পরীক্ষা যদি বলে what are the non-purulent otitis media, what are the non-purulent otitis media, এটা বলেই কিন্তু আর অন্যগুলোতে যাবে না, তখনই তারা সিক্রেটরি অটিস মিডিয়ার প্রশ্ন। ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে সিক্রেটরি অটিস মিডিয়া। আর আদার যেগুলো আছে দ্যাট নিডেড ফর দ্য ইএনটি ট্রেনিং, that needs for the ENT students, the postgraduate students, they will read it from the books. So non-purulent or non-supportive otitis media, number 1 secondary otitis media, number 2 barotraumatic otitis media, number 3 tympanosclerosis, number 4 adhesive otitis media. Among these 4 you need 99%, 4 যদি তুমি ভাগ করো, তার মধ্যে একদম 95% you have to know about the secondary otitis media, and 5%, 4.5% you should know otitic barotrauma or barotraumatic otitis media, এটা জানতে হবে। আর 0.5 ওটা জানলে না জানলে নাই, কোনো সমস্যা নেই। সো অ্যাবাউট সো লেটস গো টু দ্য আমাদের সিক্রেটরি অটাইটিস মিডিয়া ও নন সাপোর্টিভ অটাইটিস মিডিয়া একটা পার্ট, যেটা হচ্ছে সিক্রেটরি অটাইটিস মিডিয়া। এখন দিস সিক্রেটরি অটাইটিস মিডিয়া আমরা বলেছি নন পুরুলেন্ট আর নন সাপোর্টিভ অটাইটিস মিডিয়ার 4টার নাম আমরা বলে ফেলেছি। এই 4টার নাম কিন্তু মনে রাখতে হবে। হোয়াট আর দ্য নন পুরুলেন্ট সাপোর্টিভ অটাইটিস মিডিয়া, হোয়াট আর 4টা নামগুলো, শুধু নামের মধ্যে কাজ জানতে হবে 2 জনের, একজন সিক্রেটরি অটাইটিস মিডিয়া আর হচ্ছে ব্যারোট্রমাটিক অটাইটিস মিডিয়া। সিক্রেটরি অটাইটিস মিডিয়া ভালো করে জানতে হবে, আর ব্যারোট্রমাটিক অটাইটিস জানতে হবে। এই জন্য আমরা প্রায় জার্নি করি, প্লেনে জার্নি করি, হ্যাঁ, তারপর এদিকে দিয়ে হাই অ্যালটিটিউডে যাই, তারপরে যে চিরমে পাহাড়ে উঠি, তখন আমার কান লক করে, তখন যেন এই জিনিসটা আমার একটু বলতে পারি। সাথে হয়তো ইউনিভার্সিটির একটা বন্ধু আছে, সাথে বলে কিরে ভাই আমার কানটা হয়তো আটকে গেল, তখন তুমি তারা ক্লিয়ারিফাই করলা, ইউ এক্সপেরিমেন্ট এটা এক্সট্রা। এবং এটা 5% তোমার পরীক্ষা লাগতে পারে, যেটুকু লাগবে সেটুকু আমি বলবো। 95%-এর সম্ভাবনা যেটা পরীক্ষা লাগবে না, কিন্তু এইটা যদি তোমার জানা থাকে, হ্যাঁ, এটা আলাদা একটা কনফিডেন্স দিবে তোমাকে about your subject. Tympanosclerosis, adhesive otitis media, you need not it. আমি শুধু এক লাইন বলে দিব, যদি মনে রাখতে পারো ইউ ট্রাই টু মেমোরাইজ ইট, যদি মনে না রাখতে পারো কোনো অপরাধ নাই তোমার। কিন্তু সিক্রেটরি অটাইটিস মিডিয়া এই সম্বন্ধে ভালো করে না জানলে অনেক অপরাধ, যে অপরাধের জন্য অনেক সময় অনেক সময় পাস করা যায় না। সো সিক্রেটরি অটাইটিস মিডিয়া উই হ্যাভ টু নো ইট নাইসলি। আচ্ছা, এই যে সিক্রেটরি অটাইটিস মিডিয়া আমি বললাম, এই সিক্রেটরি অটাইটিস মিডিয়া কিন্তু নানা নাম আছে, যে নামে যে যাকে নামে তাকে ডাকে এবং যে নামে ডাকে। যেমন একটা সিক্রেটরি অটাইটিস মিডিয়া, একটা নাম হচ্ছে সিক্রেটরি অটাইটিস মিডিয়া গ্লু ইয়ারও বলা হয়, হ্যাঁ, গ্লু ইয়ার, সিক্রেটরি অটাইটিস মিডিয়া অথবা গ্লু ইয়ার। আরেকটা নাম হচ্ছে সিরাস অটাইটিস মিডিয়া, সিরাস অটাইটিস মিডিয়া। আরেকটা হলো নাম হচ্ছে এক্সুডেটিভ অটাইটিস মিডিয়া, এক্সুডেটিভ অটাইটিস মিডিয়া, এক্সুডেটিভ অটাইটিস মিডিয়া। আরও নাম আছে, সেটা হচ্ছে সাইলেন্ট অটাইটিস মিডিয়া। সাইলেন্ট অটাইটিস মিডিয়া মানে কি, ইনফ্লামেশন ইন দ্য মিডল ইয়ার,
Inflammation means inflammation. Where there is inflammation, there is a pain. But very interesting, এই যে ইয়েটা, এই যে মিডল ইয়ার ইনফ্লামেশনটা, এখানে ভেরি রেয়ারলি দের ইজ এ পেইন, অ্যান্ড ইফ দের ইজ এ পেইন, মাইল্ড পেইন। সেজন্য এটার আরেকটা নাম হচ্ছে সাইলেন্ট অটাইটিস মিডিয়া। তাহলে নামগুলো মনে থাকবে তোমাদের, যে নামে তোমার একটা পোস্টগ্রাজুয়েটদের জন্য পরীক্ষা থাকে, শর্ট নোট, সাইলেন্ট অটাইটিস মিডিয়া। সাইলেন্ট, তারা তখন তো ভাবলাই যায় সাইলেন্ট অটাইটিস মিডিয়া, এটা আবার তাই না? সাইলেন্ট অটাইটিস মিডিয়া টেকনিক্যালি কারোর জন্য থাকে টিউবোটেপেনিক কথা। তো এগুলো তোমার শুধু নামগুলো বলতে পারো, 2-3টা নাম যদি বলতে পারো সেটা। তো সিরাস অটাইটিস মিডিয়া এই নামেই বেশি। অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন, এটা বেশি আমরা ডায়াগনোসিসে লিখি, অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন। অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন, ইফিউশন মানে কি? কোনো ফ্লুইড এর মধ্যে আছে, এটা হলো ইফিউশন। সো এম আই ক্লিয়ার? তো সাইলেন্ট, এটা কিন্তু একটা নাম আছে, সাইলেন্ট অটাইটিস মিডিয়া। তাহলে এই নামগুলো তোমরা চেষ্টা করবে, যে নামেই ডাকো এটা হয়ে যাবে সিরাস অটাইটিস মিডিয়া। আর এই যে এত কিছু বললাম আমি, রিসেন্টলি যেটা বলা হয় এটা অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন, অথবা NEE মিডল ইয়ার ইফিউশন, NEE মিডল ইয়ার ইফিউশন, অথবা OME অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন। আমি খুব পেঁচাচ্ছি না, পাচ্ছি জানো নামগুলো বারবার বলে, কারণ আশা করি এই লেকচারটা তোমরা আবার শুনবা, তখন তোমাদের কাছে খুব ভালো লাগবে। হ্যাঁ, আর এই লেকচারটা খুব ইম্পর্টেন্ট। আমার ফ্যামিলিতে, তোমার ফ্যামিলিতে একটা বাচ্চা এরকম অটিজম মিডিয়া উইথ ইনফিউশনে ভুগে, দেখা যাচ্ছে সে কোয়ান্টিটি ডিফারেন্স হয়ে তার স্পিচ ডেভেলপমেন্ট কম হচ্ছে, তার এডুকেশন কম হচ্ছে। আর তুমি যদি আজকে এটা আমার লেকচার শোনার পরে, এরপরে তোমাদের কাছে যে যেটা থাকবে সেটা শোনার পরে তোমরা যদি ভালো ডায়াগনোস করতে পারো, এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট হবে না? তো সেই জন্য এই নামগুলো একটু মনে রাখবা, প্যাচায়, ঠিক আছে? তাহলে সিকিউরিটি অটাইটিস মিডিয়া, সিরাস অটাইটিস মিডিয়া, আর নতুন নাম হচ্ছে OME অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন। আবার কেউ বলে NEE মিডল ইয়ার ইফিউশন। যাক, এখন এই যে এত কথা বললাম, এই সিকিউরিটি অটাইটিস মিডিয়া অথবা অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন অথবা মিডল ইয়ার ইফিউশন, এটা কাকে বলে? একটা ডেফিনিশন দরকার, আছে না? এই ডেফিনেশনটা হচ্ছে আমার মিডল ইয়ার ইফিউশন, তাহলে ইফিউশন মানে ফ্লুইড থাকবে। এখন এই ফ্লুইডটা কী ধরনের হবে, আগে ক্যারেক্টারটা জানো, তারপরে আমি যোগ করে দিলেই আমার ডেফিনেশন হয়ে যাবে। তার মানে ইফিউশন মানে একটা ফ্লুইড, তাহলে আমার মিডল ইয়ারে ফ্লুইড প্রেজেন্ট হলো, তাহলে প্রেজেন্স অফ ফ্লুইড ইন দ্য মিডল ইয়ার। এই যে ফ্লুইডটা আসবে, এটা কী টাইপের? আমাদের প্রথম টপিক্সের মধ্যে তো বলা আছে নন পুরুলেন্ট, তাই না? তাহলে যে ফ্লুইডটা আমরা পাবো সেটা হচ্ছে নন পুরুলেন্ট। আচ্ছা, কিন্তু নন পুরুলেন্ট যে পাবো, এর ক্যারেক্টারটা কী হবে? এর ক্যারেক্টার হচ্ছে সিরাস অথবা মিউকয়েড ইফিউশন। এখন এখানে একটা কথা আছে, অফ দ্য মিডল ইয়ার। আসলে মনে পড়ে আমরা যখন মিডল ইয়ারটা অ্যানাটমি পড়েছিলাম, আমরা কিন্তু মিডল ইয়ার ক্লেফট, কোনো ডিজিজ যখন মধ্যকর্ণীয় আক্রান্ত করে, সে পুরো মিডল ইয়ার ক্লেফটটাকেই আক্রান্ত করে। সেই জন্য সাধারণ ইনফরমেশনটা, কারণ one mucous membrane from one area is continuous to all the dead parts of the middle ear cleft. সেই জন্য আসবে এটা মিডল ইয়ার। আমরা এখন যেটা মিডল ইয়ার চিৎকার করতেছিলাম, সেটা আলটিমেটলি আসবে মিডল ইয়ার ক্লেফটে। আমি ভেঙে আসলাম এই জন্য, যাতে তোমাদের মনে থাকে। সো হাউ উইল ডিফাইন the this disease is defined as the presence of non-purulent serous or mucoid effusion in the middle ear cleft. It's simple definition. এখন কখন হয় এটার ইনসিডেন্সটা? কখন এর ইনসিডেন্সটা হচ্ছে মেজরিটি অফ কেসেস বিলো দ্য এজ অফ 10 years, এবং বড়দের কি হয় না? হ্যাঁ, বড়দেরও হতে পারে। তো মেজরিটি অফ দ্য কেসেস বিলো দ্য 10 years, বাট অ্যাডাল্ট মে এফেক্ট বাই দিস ডিজিজ। কখন হয়? ইট ইজ কমন ইন দ্য উইন্টার সিজনস। ইন্টারেস্টিং হচ্ছে আমাদের মহিলারা, আমরা তো সবসময় বলি এই পৃথিবী তোমাদের আমাদের, কিন্তু শেষ পর্যন্ত তোমাদের কাদের? মহিলাদের। ডোন্ট অ্যাগ্রি অ্যান্ড সামওয়ান ইজ অ্যাগ্রি। আচ্ছা, এই ডিজিজের ব্যাপারেও কিন্তু সমস্যা আছে। মেয়েরা আপার হ্যান্ড, মেয়েদের কম। মেলস আর মোর
কমনলি অ্যাফেক্টেড। কেন? ওদিকে আমি আর যাচ্ছি না। মেলস আর কমনলি অ্যাফেক্টেড। এবং এর শুরুটা কী হবে? কনসেপ্ট ইজ ইনসিডিয়াস। এ হলো এর ইনসিডেন্সের ব্যাপারের কথা। এটোলজিটা কি? ম্যাক্সিমাম কেসে এটোলজিটা হচ্ছে ম্যাক্সিমাম কেসে আননোন, মেজরিটি কেসে কিন্তু এটা আননোন, আনক্লিয়ার। তবে অনেকগুলো কারণ এটার মধ্যে ফেলা হয়। হ্যাঁ, এ লট অফ ফ্যাক্টরস আর রেসপন্সিবল ফর দিস সিক্রেটারি অটারিস মিডিয়া অর সিরাস অটারিস মিডিয়া, দিস ওএমই অর এমইই, যে নামেই তাকে তুমি ডাকো, হ্যাঁ, যে নামেই তুমি তাকে ডাকো, এর মধ্যে থাকতে পারে। সো কিন্তু দ্যার আর সাম ফ্যাক্টরস। এই ফ্যাক্টরগুলো কী কী? নাম্বার 1, repeated attacks of the upper respiratory tract infection. Repeated attack of the upper respiratory tract infection. এখন repeated attack of the upper respiratory infection কাদের হয়? কিন্তু বাচ্চাদেরই বেশি হয়, সেই জন্য এটা কমন। এবং এই যে রিপিটেড অ্যাটাক অফ দ্য আপার রেসপিরেটরি ইনফেকশন কমনলি কী দেওয়া হয়? ইনফেক্টিভ এজেন্ট, ব্যাকটেরিয়া অর ভাইরাল অর ফাঙ্গাল? কোনটা? ভাইরাল। সো ভাইরাল ইজ দ্য কমন, নাম্বার 1। নাম্বার 2, অ্যালার্জিক রাইনাইটিস। নাম্বার 2 হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। নাম্বার 3, অবস্ট্রাকশন টু দ্য স্টেশিয়ান টিউব। কোনো কারণে যদি আমার অবস্ট্রাকশন টিউবটা অবস্ট্রাক্টেড হয়ে যায়, এখন আমার যখন স্টেশন টিউবটা অবস্ট্রাকশন হয়, আমরা পড়েছি যে ওই সেজন্য আমি বলেছিলাম যে আমার লাগবে অবস্ট্রাকশন অফ দ্য স্টেশন টিউব। আমরা পড়ে ফেলেছি, এখন আমাদের খুব সহজ লাগবে। কী সহজ লাগবে? আমার ন্যাজোফারেন্সে যদি কিছু থাকে তাহলে স্টেশন টিউব অবস্ট্রাকশন হবে। কিছু থাকে, কিছু নর্মাল স্ট্রাকচার তো আছে। নর্মাল হোয়েন বিকামস অ্যাবনর্মাল। নর্মাল স্ট্রাকচারটা যখন অ্যাবনর্মালি বিহেভ করবে তখন সেটা কি? নর্মাল লিম্ফয়েড টিস্যু আছে, সেই লিম্ফয়েড টিস্যু যদি বড় হয়ে যায়, অ্যাডিনয়েড, এবং সেই অ্যাডিনয়েড বড় হয়ে যদি ইফ ইট ইনক্রিজ সাচ এ ওয়ে, ইট ইনক্রিজেস সাইজ ইন সাচ ওয়ে দ্যাট ইট অবস্ট্রাক্টস দ্য ওপেনিং অফ দ্য স্টেশন টিউব, যদি আমার স্টেশন টিউবের মুখটাকে সে অবস্ট্রাক্ট করে দেয়, তখন কিন্তু আমার মিডল ইয়ারের মধ্যে প্রবলেম শুরু হয়ে যাবে। এখন কিভাবে হয় এটা তোমাদের এমবিবিএস লেভেলে জানার দরকার নেই। এখানে যদি আমার কোনো ডক্টর থেকে থাকেন, তাদের জন্য এত আমাদের থেকে আমি এমবিবিএস স্টুডেন্টের কাছে 1 মিনিট সময় নিচ্ছি, তারা এটা একটু জেনে রাখলে ভালো। কেন এটা হয়? স্টেশন টিউব যখন অ্যাডিনয়েড মুখটা বন্ধ করে দেয়, কেন হয়? সিম্পল, সবসময় 3টা জিনিসের জন্য হয়। একটা হচ্ছে মেকানিক্যাল অবস্ট্রাকশন। মুখটা যখন বন্ধ করে দেয় তখন মিডিলারে নেগেটিভ প্রেশার হয়। নেগেটিভ প্রেশার হলে কী হচ্ছে আমরা এরপরে আসছি, বা এটা নিয়ে অনেকবার কথা হয়েছে, আগেও কথা হয়েছে। সো একটা হচ্ছে যে মেকানিক্যালি ব্লকিং দ্য ওপেনিং অফ দ্য স্টেশিয়ান টিউব। আর 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে অবস্ট্রাকশন অফ দ্য মিডল ইয়ার লিম্ফেটিক্স, ড্রেনেজ অফ দ্য মিডল ইয়ার। লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য মিডল ইয়ারটা যে আছে তার লিম্ফেটিক ড্রেনেজটা অবস্ট্রাক্ট করে দেয় এই অ্যাডিনয়েডটা। থার্ড যেটা হচ্ছে এই অ্যাডিনয়েডটা ফোকাস ফর ইনফেকশন হয়। সো এই 3টা রিজন, দোজ হু আর ডক্টরস ইন দিস লেকচার্স, ইফ এনিওয়ান, সামটাইমস আমি দেখি যে রেসপন্সে যে কিছু ডাক্তার থাকেন, তাদের জন্য এই পয়েন্টটা খুব দরকার। এবং যারা কোনো পরীক্ষা অ্যাপিয়ার হবেন আপনাদের কম্পিটিটিভ পরীক্ষায়, সেখানে এটা লেগে যেতে পারে। সো এই 3টা পয়েন্টের জন্য কিন্তু এটা হয়। তো যাক, আর এমবিবিএস লেভেলের জন্য এটা দরকার নেই, এমবিবিএস বললে হবে জাস্ট এটা অবস্ট্রাক্ট দ্য, ওই 1 নম্বর পয়েন্টটা বললেই হবে যে মেকানিক্যাল অবস্ট্রাকশন অফ দ্য ওপেনিং অফ দ্য স্টেশিয়ান টিউব। এরপরে যে ফ্যাক্টর ক্লেফট প্যালেট, যেসব বাচ্চার ক্লেফট প্যালেট থাকে, তাদের এটা হয় কেন? একই পুর ফাংশন অফ দ্য স্টেশন টিউব। ক্লেফট প্যালেট থাকার জন্য স্টেশনটা কম কাজ করে, তখন কম কাজ করলে মিডিয়ারের মধ্যে এয়ারেশনটা ঠিকমতো হয় না। তার জন্য গুড এয়ারেশন, প্রপার এয়ারেশন, ল্যাকিং অফ দ্য প্রপার এয়ারেশন অফ দ্য মিডল ইয়ারের প্রপার এয়ারেশন হয় না, সেই জন্য। তারপর অ্যাডিনয়েড যদি থাকে, বড়দের ক্ষেত্রে হয়, বাচ্চাদেরও হতে পারে যদি কোনো টিউমার ইন দ্য নাসোফ্যারিংস থাকে, টিউমার্স ইন দ্য নাসোফ্যারিংস। তারপর যে আমি বলেছিলাম যে অটাইটিক ব্যারোট্রমা বা ব্যারোট্রমিক অটাইটিস, কিন্তু আমরা 2-4 লাইন পড়বো এটা নিয়ে। ওই যে বলছি 5% ইউ নিড ইট, 95% ইউ নিড দ্য নন পুরুলেন্ট অটাইটিস মিডিয়ার ভিতরে 90% ইউ নিড ইট সিরাস অটাইটিস মিডিয়া অর সিক্রেট অটাইটিস মিডিয়া, 5% ব্যারোট্রমিক অটাইটিস মিডিয়া ফর ইয়োর ইন্টারেস্ট। যে আমি পাহাড়ে উঠলাম, কেন কান তব্দ ধরে গেল, আমি প্লেন জার্নি করার পর কানে আটকে গেল, তারপর আমার কানে কেন প্রবলেম হলো, এগুলো নিয়ে আমরা আলাপ করবো। 2-3 মিনিট তোমাদের সময় নিব। সো দিস ব্যারোট্রমাটিক অটাইটিস মিডিয়া অলসো কজ, এবং এটা কী হয়? সাডেন নেগেটিভ প্রেশার ইন দ্য মিডল ইয়ার হয়, তারপরে ইট কজেস ডিফিউশন।
আর কি হয়, অনেক সময় আমরা আমাদের মিডল ইয়ারের ভিতরে অনেক সময় একটা ইনফেকশন হয়। মিডল ইয়ারের ভিতরে ক্রনিক ইনফেকশন হতে পারে, অ্যাকুট হতে পারে। এনি ইনফেকশন, আমার বডিতে যে কোনো ইনফেকশনের দুটো রকম, সাধারণত একটা অ্যাকুট হতে পারে, একটা ক্রনিক হতে পারে। আমার অনেক সময় আমাদের মিডল ইয়ারে একটা অ্যাকুট সাপোর্টিভ অর্গানিজম মিডিয়া হয়, আমরা পড়বো। আমার উচিত ছিল আগে অ্যাকুট সাপোর্টিভ অর্গানিজম মিডিয়া পড়ে তারপর এটাতে আসা, তাহলে ভালো হইতো। অ্যাকুট সাপোর্টিভ অর্গানিজম মিডিয়া সেটাও আমাদের পরীক্ষায় ইম্পর্টেন্ট, পার্সোনাল লাইফে, মানে পার্সোনাল প্র্যাকটিক্যাল লাইফে আর কি। পার্সোনাল লাইফ মানে আমার সোশ্যাল লাইফে না, প্রফেশনাল লাইফে। প্রফেশনাল লাইফে আমার পার্সোনাল লাইফ না বলে আমার প্রফেশনাল লাইফ বলা উচিত। প্রফেশনাল লাইফে আমাদের এটা ইম্পর্টেন্ট। সো ইম্পর্টেন্ট অ্যাকুট সাপোর্টিভ অর্গানিজম মিডিয়া। এই অ্যাকুট সাপোর্টিভ অর্গানিজম মিডিয়াতে আমরা যখন ভুগি, তখন যদি আমরা প্রপারলি অ্যাকুট সাপোর্টিভ অর্গানিজম মিডিয়ার ট্রিটমেন্টটা না করি প্রপারলি, একটা কথা হচ্ছে কি যে কোনো একটা ইনফেকশন কন্ট্রোল হলো আর একটা ইনফেকশন ইরাডিকেট হলো, দুটোর মধ্যে পার্থক্য আছে। যেটা কন্ট্রোল হলো, কন্ট্রোল ইনফেকশন, সেটা যদি কন্ট্রোলের পরে ইরাডিকেট না হয়, সো এটা আবার আসবে। গুহু কি করিবে, বারবার আসিয়া ধান খাইয়া যাইবে, ঠিক আছে? হ্যাঁ, সো আমাদের ইনফেকশনের ব্যাপারে কি, একটা হচ্ছে কন্ট্রোল আর হচ্ছে ইরাডিকেশন। অ্যাকুট সাপোর্টিভ অর্গানিজম মিডিয়াতে আমরা যখন ভুগি, তখন যদি আমরা ইরাডিকেট না করতে পারি, আমাদের কন্ট্রোল করি, সেই কন্ট্রোলটা, অথবা আমি ইনসাফিসিয়েন্ট অ্যান্টিবায়োটিক নিলাম, ইনসাফিসিয়েন্ট ট্রিটমেন্ট নিলাম, তখন কিন্তু সেখান থেকে আমার সিরাস অর্টারিজ মিডিয়া হতে পারে। এটা হতে পারে। তারপর আর কি হতে পারে, হ্যাঁ, কারো যদি আমাদের অ্যাডাল্টের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, সেটা কি অ্যাডাল্টের ক্ষেত্রে অনেক সময় রেডিওথেরাপি, ইন দিস রিজন রেডিওথেরাপি দিলাম, নেজোফেরেন্সি রেডিওথেরাপি দেওয়া হলো কোনো কারণে, এই রিজন রেডিওথেরাপি দেওয়া হলো, সেখানে স্টেশন প্রবলেম হতে পারে। তারপর তো আগেই বলেছি আমি, ইডিওপ্যাথিক কোনো অনেক কারণে জানা নেই, এমনিতেও হতে পারে। এখন কাকে বলে পড়লাম, ইনসিডেন্স কাদের বলে বলছি, কোন বয়সে মনে পড়ে, 10 বছরের নিচে, কাদের বেশি হয়, মেলের বেশি হয়, কোন সিজনে হয়, উইন্টারে হয়, ঠিক আছে। এখন এই যে ফ্লুইডটা আমাদের ডিফারেন্সে বলেছি কী ধরনের হয়, সিরাস হতে পারে অথবা মিউকট হতে পারে। আচ্ছা, এখন তোমাকে মনে পড়ে আমি এটা বলেছিলাম যে একে গ্লুইয়ার নামও বলা হয়। এই গ্লুইয়ার নাম বলা হয় এই জন্য, কারণ কোনো সময় এই যে মিউকাস সিক্রেশনটা এত থিক হয় এবং টেনাসিয়াস, এত আঠালোযুক্ত হয়, আমরা অনেক সময় অপারেশন করবো, বের করলে এভাবে ধরলে একদম আঠার মতো এতটুকু পর্যন্ত উঠে যায়, এরকম কোনো বাচ্চাদেরকে আমরা পাই। তাহলে এই জন্য এটা এই ডিজিজটাকে বলা হয় গ্লুইয়া। তো সুতরাং পজিশনে বা এদের কিন্তু থাকতে পারে শর্ট নোট গ্লুইয়ার, তখন অনেক সময় অনেক ঘাবড়ায় যায়, তাই না? বা ভাইবাতে জিজ্ঞাসা করলো, অবশ্য ট্রেনিং করতে ওরা জেনে যায়। আগে আমাদের সময় একটু প্রবলেম ছিল, গ্লুইয়ার আমরা বিরাট করে ভাবতাম। এখনকার স্টুডেন্টরা আমাদের চেয়ে অনেক বেশি পড়ে। আমাদের সময় বই ছিল না, আমরা পড়বো কোত্থেকে, আমাদের একটা দুইটা বই খুঁজে খেজা। আমি তো এমবিবিএস যেটা পড়েছিল আর বলতে চাই না। আর যখন আমি পজিশন করতে গেছিলাম, আমরা কত কষ্ট করেছি, বই নাই, একটা দুটো বই বাজারে পাওয়া যেত, যেটা আবার সাদরা আবার পছন্দ করে না। আমরা সে ক্যান্টনমেন্ট যেতাম, ব্রিগেডিয়ার জেনারেল মাসুদুর আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করো, ওনার ক্লাস করার জন্য আমরা ঢাকা মেডিকেল কলেজ থেকে আমরা প্রফেসর মাজেদের কাছে যেতাম ক্লাস করতে। আল্লাহ ওনাদেরকে ব্যস্ত নসিব করেন, আমাদেরকে জ্ঞান বিতরণ করছেন, ওনার রুগী দেখার ফাঁকে আমাদেরকে পড়াইছেন সেই প্রফেসর মাজেদ। হ্যাঁ, উনি খলিফ মিডিতে যে হেড ছিলেন, আমরা ওনার কাছে যেতাম পড়তে, ক্লাস নিতে। আমরা যেতাম মিডফোর্ডে, হ্যাঁ, প্রফেসর হারুন স্যার ছিলেন। আমরা আসতাম বঙ্গবন্ধু, তখন বঙ্গবন্ধু ছিল, প্রথম ছিল IPJMR, প্রফেসর নুরুল আমিন স্যার, আল্লাহ ওনাকে আসেন, ওনাকে আল্লাহ আরও হায়াত দারাজ করুক। আর অন্য যারা আছেন, ওনারা যারা, প্রফেসর আলাউদ্দিন, হ্যাঁ, ঢাকা মেডিকেল ওনার কাছে আমরা ক্লাসই করতাম। হ্যাঁ, প্রফেসর আলাউদ্দিন, উনিও দেখেন মরুম হয়ে গেছেন, একমাত্র জীবিত আছেন প্রফেসর আমিন, আল্লাহ ওনাকে আরও হায়াত দারাজ করুক। আর ওনারা যারা আমাদেরকে এত জ্ঞান বিতরণ করে আজকে যে জায়গায় আমাদেরকে দিয়ে গেছেন ওনারা, হ্যাঁ, সেটার বিনিময়ে আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে। তো দেখো আমরা কত কষ্ট করে করছি, এই যে পার্থক্যটা এখানে। আর তোমরা তৈরি, আমরা যাইছে যে আমি চেষ্টা করি, আমাকে একটা ক্লাস দিও, কিন্তু আমি ক্লাস নিব। আর আমরা ছাত্ররা তখন আমরা স্যারদের কাছে, স্যার আমাদেরকে শিউলার বলা যাবে না, স্যারদেরকে কীভাবে আমরা ক্লাসটা স্যারদেরকে রাজি করাই। আর এখন আমরা তোমাদেরকে রাজি করানোর জন্য তোমাদের পিছিয়ে দৌড়ি। তাহলে পার্থক্য আছে, প্রবলেম, সুবিধা অসুবিধা সব জায়গাতেই আছে। তাহলে দেখো হ্যাঁ কী অবস্থাটা। তো আমাদের সময় গ্লুইয়ার শিখতে আমাদের অনেক সময় লাগছে, স্যারদের কাছে গিয়ে শিখতে হয়েছে, বইতে খুঁজে পাইতে কষ্ট হয়েছে। তো যাক, টাইপস অফ দ্য ফ্লুইড বললাম। হ্যাঁ, তোমাদের যুগে তোমরা যখন উঠছো আর আমরা তখন শুনে লাভ নেই। আচ্ছা, এখন আসো এই পেশেন্টের সাইন সিমটমটা কী হবে।
আসো সিমটমে আসি। একদম নাম্বার ওয়ান সিমটমটা যেটা, সেটা এইসব পেশেন্টগুলো এসিমটোম্যাটিক হতে পারে, কোনো সিমটম নেই। হঠাৎ ডায়াগনোসিস করতে গিয়ে অথবা বাচ্চা অন্য কোনো কারণে, হ্যাঁ, কাশি ছিল, তারপর ডাক্তার কাছে নিয়ে গেছে, ইএনটি ডক্টরের কাছে গেল, হ্যাঁ, দ্য ফাদার মাদার টু দ্য গার্জিয়ান টু দ্য চিলড্রেন টু দ্য স্পেশালিস্ট, হি চেক দ্য ইয়ার অ্যান্ড হি স ইট। কারণ বাচ্চারা তো বলতে পারে না হিয়ারিং লস হলে বা কি তো এটা বলতে পারে না। সো ম্যাক্সিমাম এসিমটোম্যাটিক থাকে, হ্যাঁ, মেজর মেবি এসিমটোম্যাটিক থাকতে পারে। নাম্বার টু, অনেক সময় মনে হয় যে কানের ভিতরে বড়রা হলে বুঝতে পারে, হ্যাঁ, মনে হচ্ছে কান কিছু দিয়ে আটকে রাখা হয়েছে, প্লাগড আপ, হ্যাঁ, প্লাগড আপ ফিলিং ইন দ্য ইয়ার্স, প্লাগ, আমার কানটা কেউ যেন বন্ধ করে রাখছে, হ্যাঁ, প্লাগিং অফ দ্য ইয়ার, বন্ধ করে। বড়রা এসে বলে, স্যার আমার ডান কানটা মনে হয় যে একদম কিছু দিয়ে আটকে রাখা হয়েছে, এরকম একটা আমাদেরকে বলে। সো প্লাগড আপ ফিলিং অফ দ্য ইয়ার্স, এরকম হতে পারে। নাম্বার থ্রি যেটা ইম্পর্টেন্ট, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সিমটমস, এটা শুধু সাধারণত কিছু ইন্টেলিজেন্ট বাচ্চা বলতে পারে, আর নাহলে বয়স্করা, বাচ্চারা, ছোটো বাচ্চারা বলতেই পারে না, দে ক্যানট সে, দ্যাট ইজ দ্য ডেফনেস। হ্যাঁ, এবং ইন্টারেস্টিং, হ্যাঁ, ডেফনেসটা এটা মাইল্ড হয়, প্রথমে মাইল্ড হয়, ইজ মাইল্ড, ইন্টারমিডিয়েট এবং কন্ডাক্টিভ, হ্যাঁ, কন্ডাক্টিভ অ্যান্ড ইউজুয়ালি লেস দেন 40 ডেসিবেলের মধ্যে হয়। যাক, কত ডেসিবেল সাথে তোমার মনে রাখার দরকার নেই, তোমার দরকার হচ্ছে সাধারণত মাইল্ড হয়। কিন্তু লং টার্ম ক্ষেত্রে, লং স্ট্যান্ডিং ক্ষেত্রে সেখানে কিন্তু সেন্সরি হিয়ারিং লসও হতে পারে, সেখানে সেন্সরি হিয়ারিং লসও হতে পারে। সেটা কেন হয়, সেটা কেন তোমাদের শোনার দরকার নেই, হতে পারে লং স্ট্যান্ডিং কেসে। আচ্ছা, তোমরা যারা এমবিবিএস তারা এটুকু মনে রাখো যে এটা ওটা হয়, কন্ডাক্টিভ ডেফনেস হয়। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে বড়রা এটা ফিল করতে পারে যখন, যদি সে উপর হয়ে অ্যাবডোমেনের মধ্যে ঘুমায়, অথবা সে সিটিং ফরওয়ার্ড যদি হয়, তার শোনাটা ইম্প্রুভ করে। আমাদের পেশেন্টরা এসে বলে, স্যার আমি কানে একটু কম শুনি মনে হয়, কিন্তু আমি যদি উপরে শুই, অথবা যদি আমি একটু সামনের দিকে টিল্ট হয়ে থাকি, সিটিং ফরওয়ার্ডস হই, তাহলে মনে হচ্ছে আমি নর্মাল শুনি। সো ভেরি ইন্টারেস্টিং দিস। সো ডেফনেসটা হবে সাধারণত মাইল্ড টাইপের ডেফনেস এবং ইন্টারমিডিয়েট ডেফনেস, ইন্টারমিডিয়েট ওই জন্য বলা, এবং কন্ডাক্টিভ হয়, এবং ইন্টারেস্টিং, ইট ইমপ্রুভস অন লাইং অন অ্যাবডোমেন অর সিটিং ফরওয়ার্ড। এরপরে যেটা পেশেন্টদের যেটা হয় সেটা হচ্ছে টিনিটাস হতে পারে। কিছু পেশেন্টের ডাল একে পেন, ব্যথা হবে, সেটা হচ্ছে ডাল টাইপের পেন, ব্যথাটা তো ইয়ে না। এবং বাচ্চারা ডিলেইড অ্যান্ড ডিফেক্টিভ স্পিচ। এই পেশেন্টদেরকে আমরা যদি অটোস্কোপি এক্সামিন করি, তাহলে আমরা কি পাবো? আচ্ছা, এই পেশেন্টদেরকে অটোস্কোপি এক্সামিনেশন করলে আমরা কি পাবো? অটোস্কোপি এক্সামিনেশন করলে আমরা পাবো, ফার্স্ট যেটা পাবো, আমরা টিম্পানিক মেমব্রেনটা যেটা দেখবো, সেই টিম্পানিক মেমব্রেনের কালার অফ দ্য টিম্পানিক ইজ চেঞ্জ টু পিঙ্ক, অ্যাম্বার অর ডাল। টিম্পানিক মধ্যে কি, হ্যাঁ, একদম মুক্তোর মতো ঝকঝক করে, হ্যাঁ, গ্লিসারিং, চকচক করে উঠে। তো সেটা না পেয়ে আমরা কী পাবো? টিম্পানিক কালার চেঞ্জেস অফ দ্য টিম্পানিক মেমব্রেন, ফার্স্ট সাইন, অ্যান্ড দ্যাট ইজ কী ধরনের হয়? পিঙ্ক, অ্যাম্বার অর ডাল, এগুলো একটা। নাম্বার টু হচ্ছে retracted and bulging tympanic membrane at places. Usually আমরা রিট্রাকশনটা দেখি, some patients there is also some bulging, কোনো জায়গায় বালজ থাকে, কোনো জায়গায় রিট্রাক্টেড, কোনো জায়গাটা বালজ থাকে। তোমরা এমবিবিএস লেভেলে বালজ মনে রাখতে না, শুধু রিট্রাকশন বললে উই আর হ্যাপি, রিট্রাক্টেড টিম্পানিক মেমব্রেন, ভেরি হ্যাপি। আরটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে, যেটা সাইনের মধ্যে পাওয়া যায়, সিমটমে তো পেশেন্ট বুঝবে না, সাইনে যে মোবিলিটি অফ দ্য টিম্পানিক মেমব্রেন, আমরা যখন চেক করি মোবিলিটি অফ দ্য টিম্পানিক মেমব্রেনটা কমে যায়, সেটা আমি সাইনে এসে বলতেছি। সাইন আমরা দেবো না, আমরা একবারে বলি প্রেজেন্টেশন কী হবে, সিমটম হচ্ছে এটা হবে। আর কি হবে, আমরা কী দেখবো সেগুলো আগে শেষ করি। আমরা যখন দেখতে যাব, তাহলে 1 নম্বর পেশেন্টের যে সিমটমটাগুলো বলে ফেললাম, অটোস্কোপি এক্সামিনেশন মানে সাইনের মধ্যে আমরা কী পাচ্ছি? সাইনের মধ্যে আমরা 1 নম্বরে কোনটা পেলাম? সাইনে হচ্ছে কালার অফ দ্য টিম্পানিক মেমব্রেন, নাম্বার 1। নাম্বার 2, কালার টিম্পানিক মেমব্রেন রিট্রাক্টেড পেলাম, বাজিংও পেতে পারি। নাম্বার 3 আমরা কী পেলাম সাইনে? যে মোবিলিটি, টিম্পানিক মেমব্রেন মোবিলিটি টেস্ট কীভাবে করে তোমাদের দরকার নাই, তোমার শুধু বলবো যে মোবিলিটি অফ দ্য টিম্পানিক মেমব্রেন ইজ রেস্ট্রিক্টেড। আচ্ছা, তারপর নাম্বার 4 ইম্পর্টেন্ট, এয়ার বাবলস অর ফ্লুইড লেভেল মে বি সিন
এয়ার বাবলস অর ফ্লুইড লেভেল মে বি সিন। কিন্তু এটা সবসময় দেখা যাবে না। এটা কখন দেখা যাবে? এটা কখন দেখা যাবে? আচ্ছা, কখন দেখা যাবে? যখন টিম্পির মেমব্রেন ইজ থিন হবে, তখন দেখা যাবে। অ্যান্ড ট্রান্সপারেন্ট, তখনই কিন্তু ভিতরে এয়ার লেভেল যদি অথবা ফ্লুইড যদি থাকে, ফ্লুইড লেভেলটা দেখা যাবে। তবে লং স্ট্যান্ডিং কেসে কিন্তু টিম্পির মেমব্রেন পাতলা হয়ে যায়। ইভেন যেহেতু টিম্পির মেমব্রেন পাতলা হয়ে যায়, উই ক্যান সি দ্য স্ট্রাকচার্স অফ দ্য মিডল ইয়ার। Sometimes the structures of the middle ear can be seen through this thin membrane, through this thin membrane. যাক, এরপরে আমরা অটোস্কোপ এক্সামিনেশনে এই পাবো। ইনভেস্টিগেশন আমরা কি পাবো? তাহলে সিমটম বললাম, সাইন। অটোস্কোপ এক্সামিনেশনটাই হচ্ছে সাইন। তারপরে শুধু আমরা ইনভেস্টিগেশন কী করবো? ইনভেস্টিগেশন আমাদের পেশেন্ট যখন আমাদের কাছে আসবে, আচ্ছা, ইনভেস্টিগেশন করার পরে যখন আমরা সাইন দেবো, তখন কিন্তু আমরা তাকে দেখার সময় অটোস্কোপি এক্সামিনেশন করবো, আর একটা টিউনিং ফর্ক টেস্ট করবো। টিউনিং ফর্ক টেস্ট করলে আমরা তাকে সেখানে কন্ডাক্টিভ ডেফনেস পাবো। তাহলে সাইনে আমরা দুইটা জিনিস যে দেখব পেশেন্টকে এক্সামিন করবো, একটা হচ্ছে অটোস্কোপিক এক্সামিন করবো, আর হচ্ছে টিউনিং ফর্ক টেস্ট। আর পেশেন্টকে আমরা বাইরে পাঠাবো, টেস্ট করার জন্য পাঠাবো, সেটা কি পাঠাবো এবং কখন পাঠাবো? প্রত্যেকটা বাচ্চা যখন আমরা সাসপেক্ট করব যে তার হিয়ারিং লস আছে, তাকে কিন্তু আমরা এক্সামিন করব এবং ইনভেস্টিগেট করব ফর মিডল ইয়ার ডিফিউশন। এবং সাসপেক্ট আমরা কখন করব? আমরা যারা গার্জিয়ানরা আছি তারা যেন, দোজ হু আর দ্য গার্জিয়ানস, উই কিপ ইট ইন মাইন্ড 2 or 3 things. Number 1, your children is not giving good attention. Number 1. Number 2, while enjoying their TV, your children goes, আপনার সামনে গিয়ে বসতে চান, একদম টিভির সামনে গিয়ে বসতে চান। Number 2, the children wants to sit, or the child wants to sit in front of the TV. Number 3, in the class, when the friends are calling to sit in front, সাধারণত ছেলেরা পিছনে বসতে, কিন্তু কিছু বাচ্চা আছে তারা সামনে, কারণ টিচারের কথা শুনতে পারে না, টিচার বাচ্চা শুনতে পারে না। তারপর নম্বর 4, অনেক বাচ্চার স্পিচ ডিলে হচ্ছে, কথা দেরি করে বলছে, কারণ যেখানে তার 18 মাস পর থেকে সে কিছু একটা শব্দ বলার কথা, বা দাদা এগুলো বলছে না, তখনই কিন্তু ডাক্তারের কাছে চলে যেতে হবে, ENT কাছে চলে যেতে হবে। তো ডিলেড স্পিচ হচ্ছে। সো এই ধরনের যখন সাসপেকশন থাকবে, সন্দেহ হবে, দেন ইউ হ্যাভ টু ইনভেস্টিগেট দ্য পেশেন্ট ফর ওএমই, এবং ইনভেস্টিগেশনের মধ্যে কী থাকবে, তখন আমরা সায়েন্স সিগন্যালগুলো তার জিজ্ঞেস করবো, অ্যান্ড অটোস্কোপি এক্সামিনেশন অ্যান্ড দ্য রিনি টেস্ট। এবং রিনি টেস্ট হচ্ছে যে টিউনিং ফর্ক টেস্ট। টিউনিং ফর্ক টেস্টটা হচ্ছে কি, বাচ্চাদেরকে খুব ভালো বোঝা যায় না, এটা অ্যাডাল্টের ক্ষেত্রে। বাচ্চাদের ক্ষেত্রে ভেরি ডিফিকাল্ট, তারা রেসপন্স ঠিক মতো কমিউনিকেট করতে পারে না, সো নট ফর দ্য চিলড্রেন্স রিনি টেস্ট। কিন্তু আবার কিছু কিছু বাচ্চা পারে, তারা ভালো বলতে পারে, এবং ওটা আমি কোঅর্ডিনেট করে দেখেছি যে ভেরি ইন্টারেস্টিং এবং অ্যাকুরেট হয়। আচ্ছা যাক, এর মধ্যে এখন তারপরে তাহলে আমরা পাঠানোর জন্য কী জন্য পাঠাবো? তারপরে একটা পেশেন্ট ডায়াগনোসিসের জন্য একটা জিনিস আছে, সেটা হচ্ছে আস্ক সি সেন্ড। টু ডায়াগনোসিস এ পেশেন্ট, আস্ক সি সেন্ড। আস্ক হচ্ছে হিস্ট্রি, সি হচ্ছে তুমি পেশেন্টকে এক্সামিন করলে, ইউ এক্সামিন দ্য পেশেন্ট। সেন্ড ফর প্যাথোলজিক্যাল টেস্ট। হিয়ার অনলি দ্য প্যাথোলজিক্যাল টেস্ট ইজ দ্য অনলি ওয়ান টেস্ট, সেটা হচ্ছে ইউল সেন্ড দ্য পেশেন্ট ফর পিওর টোন অডিওমেট্রি, PTA, পিওর টোন অডিওমেট্রি। এবার এই পিওর টোন অডিওমেট্রির মধ্যে শো করবে কি, ডেফনেস শো করবে, এবং অবশ্যই সেটা কন্ডাক্টিভ ডেফনেস শো করবে। তবে যে কথা বারবার চলে আসতেছে, যে লং স্ট্যান্ডিং কেসে কিন্তু সেন্সোরিয়াল হিয়ারিং লস হতে পারে। কেন? ওই ফ্লুইডটা যেটা থাকে থেকে এত বেশি থাকে, যদি বেশি দিন থাকে, সেখান থেকে ইনফেক্টেড হয়, ওই নিউমোকক্কাস হয়। এই নিউমোকক্কাসগুলো রাউন্ড উইন্ডো দিয়ে ইনার ইয়ারে চলে যায়, ওদের ইয়েগুলো টক্সিনগুলো। সেকেন্ড হচ্ছে রাউন্ড উইন্ডোটাকে ওরা প্রেশার ক্রিয়েট করে, প্রেশার ক্রিয়েট হওয়ার ফলে রাউন্ড উইন্ডোটা ভালো মুভ করতে পারে না, প্রেসিং ওভার দ্য রাউন্ড উইন্ডো। সো দুইটা ঘটনা ঘটে, একটা হচ্ছে ইনার ইয়ার ভিতরে টক্সিন ঢুকে নিউমোকক্কাই থেকে, তো এটা অ্যাম্বুলেন্সের জন্য দরকার নেই, এটা যদি আমার এখানে কোনো পোস্টগ্রাজুয়েট ছেলে থাকে তাদের জন্য দরকার আছে। সেটা সো লং স্ট্যান্ডিং কেসে কিন্তু সিগারেট মিডিয়ার থেকে সেন্সোরিয়াল হিয়ারিং লস হতে পারে। So not always that the conductive, yes, majority cases there is a conductive deafness. আর পিওর টোন অডিওমেট্রিতে কী করা হয়?
ট্রিটমেন্ট অটোমেট্রিতে একটা ইম্পিডেন্স দেয় অটোমেট্রি করা হয়। সেই ইম্পিডেন্স অটোমেট্রিতে আমরা কী পাবো? এমনি একটা ফ্ল্যাট কার্ভ পাবো, ফ্ল্যাট কার্ভ। এখানে কিন্তু নানা রকম কার্ভ আছে, কার্ভটা ফ্ল্যাট। তোমরা শুধু এখানে ফ্ল্যাট কার্ভ কোনটা এগুলো মুখস্থ করার দরকার নেই, এটা তোমাদেরকে তোমাদের দেখিয়ে দিবে, তোমাদের রেজিস্টার চাইলে সে দেখিয়ে দিবে। আমি এখানে শুধু বলে রাখি যে ফ্ল্যাট কার্ভটার আরেকটা নাম আছে, সে নামটা হচ্ছে বি কার্ভ, সে নামটা হচ্ছে বি কার্ভ, আচ্ছা, অথবা বি টাইপ কার্ভ। এখন আসো এই পেশেন্টগুলোকে আমরা ট্রিটমেন্টটা দিব কীভাবে? এই পেশেন্টগুলোকে আমরা ট্রিটমেন্ট দিব যে আমার কাছে যদি অ্যাকুট পেশেন্ট আসে এবং আর্লি আসে, অ্যাকুট কেস আসে এবং আর্লি আসে, অ্যাকুট কেস মানে আর্লি আসা, দে রেসপন্ড টু মেডিকেল ট্রিটমেন্ট অ্যান্ড মেজরিটি অফ দ্য পেশেন্টস মেডিকেল ট্রিটমেন্টে ভালো হয়ে যায়। হ্যাঁ, ক্রনিক কেসেস রিকোয়ার্স আ সার্জারি। যারা ক্রনিক থাকে তাদের সার্জারির দরকার হয়, এবং সার্জারি কী দরকার সেটা আমরা বলবো। সো সিকিউরিটিজ মিডিয়া মেডিকেল ট্রিটমেন্টও আছে, আবার সার্জিক্যাল ট্রিটমেন্টও আছে। মেডিকেল ট্রিটমেন্ট যেটা হয় সেটা হচ্ছে আর্লি কেসে এবং মেজরিটি, আর লেট কেসে সেটা হচ্ছে সার্জারি রাখতে হবে, ভেরি রেয়ারলি। আচ্ছা, সো এখন ট্রিটমেন্টে কী আসবে? আমাদের ফ্যাক্টরগুলোর কথা মনে আছে, ফ্যাক্টর। সো ফার্স্ট ট্রিটমেন্টে, মেডিকেল ট্রিটমেন্টে ফার্স্টে আসবে, ইফ ইউ ক্যান ট্রাই টু ফার্স্ট আইডেন্টিফাই দ্য ফ্যাক্টরস হুইচ ইজ রেসপন্সিবল ফর দিস। আমি যে আগে 7-8টা ফ্যাক্টরের নাম বলেছি তোমাদেরকে। সো ইউ হ্যাভ টু ট্রিট ফার্স্ট দ্যাট ফ্যাক্টরস। ওই ফ্যাক্টরগুলো তোমাকে আগে ট্রিট করতে হবে। এরপরে যেটা আসবে মেডিকেল ট্রিটমেন্ট আমরা কী দিব? নাম্বার 1, ন্যাজাল ডিকনজেস্টেন্টস। আমরা ন্যাজাল ডিকনজেস্ট ইউজ করবো অক্সিজাইলোমিটাজোলিন, জাইলোমিটাজোলিন, ইপিড্রিন, এইগুলো আমরা ইউজ করি। এইগুলো যে ইউজ করি, এগুলোর কাজ কী? এটা করে কি? ইট রিডিউস দ্য কনজেশন অফ দ্য নোজ অ্যান্ড দ্য স্টেশন টিউব। এবং যখন কনজেশন অফ দ্য স্টেশন টিউব এবং নোজের কনজেশনটা রিডিউস করে, তখন কি হয়? স্পন্টেনিয়াস ড্রেনেজ অফ দ্য ফ্লুইড। যে ফ্লুইডটা ওখানে কালেক্ট হয়েছিল, সে ফ্লুইডটা স্পন্টেনিয়াসলি ড্রেন হয়ে যায়। সো এই যে আমরা নাকে ড্রপ দিই, আবার এই নাকে ড্রপ বেশি দেওয়া উচিত হবে না, হ্যাঁ, আরাম, হ্যাঁ, আরাম, তোমার নাক দিয়ে ভালো দম দেয়, কারণ কি? ইট রিডিউসেস দ্য কনজেশন অফ দ্য নোজ। আর এই ক্ষেত্রে কী হয়? স্টেশন টিউবের কনজেশনটা খুব কমায়। সো নাম্বার 1। নাম্বার 2, হ্যাঁ, অ্যান্টিহিস্টামিন, যে কোনো একটা অ্যান্টিহিস্টামিন আমরা দিই। নাম্বার 3 আমরা স্টিম ইনহেল করতে পারি। আমরা বলি পেশেন্টকে গরম পানির ভাপ, তাতেও কী হয়? কনজেশনটা কমে। ইনহেলেশন অফ দ্য স্টিম ইনহেলেশন। স্টিমের মধ্যে কেউ আমরা কী করি? টিংচার বেঞ্জিন দেওয়া হয়, হ্যাঁ, টিংচার বেঞ্জিন দিতে দেই। এটা কিন্তু আগে বেশি ইউজ করা হতো, হ্যাঁ, আর এখন ম্যান্থল দেওয়া হয়, ম্যান্থল গ্রেনুলস পাওয়া যায়। টিংচার বেঞ্জিন ইউজ করা যেতে পারে, ম্যান্থল ইউজ করা যেতে পারে, এগুলো ইউজ করা যেতে পারে। আর কি? পেশেন্টকে আমরা মিকোলাইটিক এজেন্ট খেতে, কারণ ওই যে আমরা যে কানের ভিতরে যে ইয়েটা আছে, কী বলে এটাকে, সিক্রেশনটা আছে, সে সিক্রেশনটা ড্রেন করার জন্য যদি এটা থিক হয়, তাহলে তো ড্রেন হতে চাইবে না। সো এটা যেন থিন হয়, হ্যাঁ, থিন হয়, সেটার জন্য আমরা মিকোলাইটিক এজেন্ট ইউজ করি। সেই মিকোলাইটিক এজেন্ট কী কী হতে পারে? লাইক ব্রোমোহেক্সেন বাজার নানান পাওয়া যায়, ব্রোমোহেক্সেন। তারপর পেশেন্টকে আমরা কিছু মেথড শিখাই যে আপনি এই কাজগুলো করবেন। সেটা কি? ভালসালভা ম্যানোভার। পেশেন্টকে আমরা বলি বেশি বেশি করে ঢোক গিলবেন, যেমন স্টেশন টু ফাংশনটা বাড়ে, ঢোক গিলবেন, লং এলাচি চিবোবেন, অনেকক্ষণ থেকে চিবাবেন। তারপর আপনি একটু পরপর পানি খাবেন, হ্যাঁ, চুইংগাম চাপাবেন, হ্যাঁ, চুইংগাম বাচ্চাদেরকে বেশি ইন্টারেস্ট পায় চুইংগাম চাপানো। এটা আবার বেশি দিন চেপে দেওয়ার দাঁতের প্রবলেম হয়। তবে আমরা সাধারণত 3 সপ্তাহ যেটা বলি, তাতে খুব একটা ক্ষতি হয় না। বড়দের জন্য একটু প্রবলেম, কারো যদি ডায়াবেটিস থাকে, সেদের চুইংগাম বলা যাবে না, ইউ ক্যানট সে অ্যাবাউট দ্য চুইংগাম। সো দিজ আর দ্য অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং অ্যাবাউট দ্য ট্রিটমেন্ট, হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং যে আমরা ভেরি রেয়ারলি we need the antibiotics here. Very rarely we need the antibiotics here. But we used to give antibiotics. You know why? No, if you think that there is a chance of the secondary infection, yes, there is a chance of secondary infection. Because এখন আসছে সেই কথা, আমি যে বলেছিলাম যে স্টেশন টিউবটা অ্যাডিনয়েড কীভাবে স্টেশন টিউবটা অ্যাডিনয়েডটা কীভাবে আমার মিডিলারি ফিউশন করছে, হ্যাঁ, 3টা পয়েন্ট বলেছি না? একটা পয়েন্ট হচ্ছে
যে মেকানিক্যাল অবস্ট্রাকশন, একটা হচ্ছে ড্রেনেজ অফ দ্য লিম্ফেটিক ড্রেনেজে ইম্পেয়ারমেন্ট করছেন। নাম্বার 3, অ্যাডিনোয়েড ইজ আ ফোকাস ফর ইনফেকশন। সো ওখান থেকে যদি একটা ফোকাই থাকে, তাহলে ফোকাই থাকতেই পারে, তাহলে অ্যান্টিবায়োটিক লাগবে। সো লাস্টলি ওয়ান অ্যান্টিবায়োটিক। আমি একটু জুডিশিয়ালি এটা বলতে চাই, এটা এক্সপ্লেন করি। আমি বলে দিতে অ্যান্টিবায়োটিক বলে চলে যেতে পারতাম। আমি চাচ্ছি যে এই টপিকসটা যেন তোমাদের ভালো করে মনে থাকে। আমি কিন্তু একটু পেঁচাচ্ছি, আমি তোমাদেরকে আন্ডার ইনস্টিটিউট করছি না, কিন্তু তোমরা আমাদের চেয়ে অনেক ভালো স্টুডেন্ট, অনেক অনেক ভালো স্টুডেন্ট। আমি তোমাদেরকে এটা পেঁচাচ্ছি এই জন্য যাতে এটা তোমাদের মাথার ভিতরে ঢুকে যায়। হ্যাঁ, মাথার ভিতরে ঢুকে যায়, পরীক্ষায় লাগবে, প্র্যাকটিক্যাল লাইফে লাগবে, ফ্যামিলিতে যখন বাচ্চা টাচ্চা থাকবে তখন লাগবে, সেই জন্য। আচ্ছা, এরপর আসো সার্জিক্যাল ট্রিটমেন্ট। সার্জিক্যাল ট্রিটমেন্টে আমরা কী কী করি? যদি আমার ওই ফ্যাক্টরগুলো থাকে, যদি কারো যদি অ্যাডিনয়েড থাকে অ্যাডিনোরেক্টমি, কারো যদি ক্লেট প্যালেট থাকে তাহলে ক্লেট প্যালেটের ট্রিটমেন্ট, তাই না? সার্জারি ঠিক করে নিতে হবে। আমি অনেক ট্রিটমেন্ট দিলাম কিন্তু অ্যাডিনয়েড রয়ে গেল, কাজ হবে? কাজ হবে না। আমার ক্লেট প্যালেট রইলো আর আমি তাকে মিকোলাইটিক দিলাম, অ্যান্টিবায়োটিক দিলাম, নাকের ভিতরে ড্রপ দিতেই থাকলাম, না, কাজ হবে না। সো সার্জিক্যালি ওই ফ্যাক্টরগুলো যারা দায়ী তাদেরকে আগে ঠিক করতে হবে। এরপর একটা যেটা আছে, যদি আমার দেখা যায় না এটা ইমপ্রুভ করছে না, এখন ইমপ্রুভ করছে না, আমি কতদিন দেখব? এটা হচ্ছে বলা হচ্ছে যে 12 উইকস ট্রিটমেন্ট নিয়ে দিতে হবে। এবং 12 উইকস ট্রিটমেন্টে যদি দেখা যায় যে গ্র্যাজুয়ালি পেশেন্টের হিয়ারিং লস হচ্ছে, গ্র্যাজুয়ালি কমে যাচ্ছে, আমি বেশি দিন দেরি করা যাবে না, কারণ আগে তো তার লস হয়ে গেছে। সেই জন্য আমাকে ওই ফ্লুইডটা ইভাকুয়েট করতে হবে, বের করে ফেলতে হবে। এই যে ফ্লুইডটা বের করে ফেলা, আমি বের করবো কীভাবে? মধ্যকর্ণটা আগে কতবার বলেছি যে our middle ear is like a match box, our middle ear is like a one room, and it is made of among these 6 walls, 5 walls are made of bone, only one by timpani membrane. So to enter the middle ear, I have only one way, through the very easy way, through the timpani membrane. Very patla আছে, even disease তো পাতলা হয়ে আছে, তাই না? আরও we can enter through the middle ear, anteriorly from this will go some procedures of the, then we'll say we can go from this ear, we can go posteriorly, we can enter to the middle ear. But here for this disease, our way to enter the middle ear is through the tympanic membrane. So through the tympanic membrane আমরা যাবো, ফ্লুইড বের করবো। তাহলে কীভাবে? ওই পর্দাটাকে, ওই ভাইটাকে কী করতে, সবাই তো বোন, কাউকে তো ফুটো করে ঢুকতে পারবো না, একে ফুটো করে ঢুকবো। এই ফুটো করাটাকে বলা হয় মাইরিঙ্গোটমি। এই ফুটো করাটাকে বলা হয় মাইরিঙ্গোটমি। এবং তাহলে এই মাইরিঙ্গোটমি করবো, তাহলে কী করবো? এটা না করবো, তাহলে এটা হচ্ছে প্রসেসটা। তাহলে কী করবো আমরা? অ্যাসপিরেশন অফ দ্য ফ্লুইড ফ্রম দ্য মিডল ইয়ার। আমরা বলবো অ্যাসপিরেশন অফ দ্য, এখন কোথাও এখন আমাদের লাঙে যদি ফ্লুইড জমে, প্লুরাল ফ্লুইড, আমরা অ্যাসপিরেশন করি নিডল ঢুকায়া, তাই না? এখানে কিন্তু নিডল ঢুকায়া আমি ফ্লুইড টানলে হবে না, আসবে না, ব্যাপার আছে। সেটা কেন হবে না সেটা না তোমাদের ডিসকাস দরকার নেই। যদি আমার কোনো ডাক্তার যদি চায়, ওরা প্রশ্ন দিলে আমরা আনসার দিয়ে দেবো সেখানে। আচ্ছা, এখানে কিন্তু অ্যাসপিরেশন অফ দ্য আমার ফ্লুইড করতে হবে মিডল ইয়ার বাই এ প্রসিডিওর। এই প্রসিডিওরটাকে বলা হয় মাইরিঙ্গোটমি। সো মাইরিঙ্গোটমিতে অনেক ইন্ডিকেশন আছে, আমরা এগুলো মাইরিঙ্গোটমি অপারেশন আমরা পড়বো আলাদাভাবে। এখানে শুধু আমরা একটু এখানে এই ক্ষেত্রে আমরা বলে রাখি যেখানে আমার ইন্ডিকেশনটা হচ্ছে ইন লং স্ট্যান্ডিং কেসেস। আচ্ছা, আমরা মাইরিঙ্গোটমিতে পরে তো পড়বো, এখানে শুধু একটু পড়ে রাখি হোয়াট উই ডু। ফুটা করলে হবে না, উই আর গিভিং এ রেডিয়াল ইনসিশন। নাম্বার 1, মাইরিঙ্গোটমিতে কী করা হয়? রেডিয়াল ইনসিশন দেওয়া হয়। কোথায় দেওয়া হয়? সব সময় মনে রাখতে হবে যে অ্যান্টেরিয়র কোয়াড্র্যান্ট, এটা অ্যান্টেরিয়র সুপিরিয়র কোয়াড্র্যান্টে হতে পারে অথবা অ্যান্টেরিয়র ইনফিরিয়র হতে পারে। ড্রামের কিন্তু অ্যান্টেরিয়রলি দিতে হবে আমার। অ্যান্টেরিয়র উপর দিকে হতে পারে, নিচের দিকে হতে পারে, পিছন দিয়ে দেওয়া যাবে না। কেন? অ্যাম্বিসিডারগুলো দরকার নেই। সুতরাং কেন, এটার আমি আনসার আর এখানে দিচ্ছি না, তোমাদের ইন্টারেস্ট হারাই ফেলবা। হ্যাঁ, সুতরাং শুধু আমরা মনে রাখো যে কোথায় ফুটাটা করতে হবে। একটা ম্যারিগোটিতে কী করতে হবে? আমার যখন সিগ্রেটারিস মিডিয়া হয়, এটা রেডিয়াল ইনসিশন। সার্জারিটা হচ্ছে এটা রেডিয়াল ইনসিশন। সার্জারিটা কি? এটা রেডিয়াল ইনসিশন। কোথায়? টিম্পানিক মেমব্রেনের কোথায়? অ্যান্টেরিয়র ইনফিরিয়র অ্যান্ড অ্যান্টেরিয়র অর অ্যান্টেরিয়র সুপিরিয়র কোয়াড্র্যান্টে। আচ্ছা, তাতে কী হবে? যে মিউকয়েড যে সিরাস ইফিউশনটা থাকবে ইজ অ্যাসপিরেটেড। এখন দেখা গেল যে ওটা খুব ঠিক, হ্যাঁ, ওটা দেখা গেলো ওটা ঠিক, এত ঠিক যে আসে না, অনেক কষ্ট করে সাকশন দিতে হচ্ছে। ওখানে
সাকার লাগানোর পর টানতে 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 আমি এরকম দেখছি এতটুকু আসছে তার আর ইয়ে হয় না, চলে যায়, আবার ছুট করে চলে যায়। এইসব ক্ষেত্রে আমরা অনেক সময় কাউন্টার একটা ইনসিশন দিই, একটা কাউন্টার ইনসিশন দিই একটা। সেকেন্ড হচ্ছে দেই একটা, আরটা করি আসলে দুটো ইনসিশন দিলে টেম্পোরারি অনেক সময় উইক হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা করি কি না, একটা ছোট্ট একটা যন্ত্র বসাই দিই, এটাকে বলা হয় একটা, তার ভিতরে যেন ভেন্টিলেশন ভালো হইতে পারে। ওই দিক থেকে তো ভেন্টিলেশনের কথা ছিল স্টেশন টিউব, স্টেশন দেওয়া এরিশন হয়ে থ্রো স্টেশন টিউব আওয়ার মিডিল ইয়ার্স গেট ভেন্টিলেশন এরিটেড। কিন্তু যেহেতু আমার এরিশন হয়ে মিডিল ইয়ার খারাপ হয়ে আছে এবং স্টেশন কবে ভালো কাজ করবে জানা নেই, তখন আমার মিডিল ইয়ারটাকে আমরা এরিটেড করার জন্য এদিকে একটা টিউব বসাই দিই এবং এটাকে বলা হয় ভেন্টিলেশন টিউব। তবে এই ভেন্টিলেশন টিউব একটা নাম আছে, সে নামটা হচ্ছে গ্রোমেটস। তাহলে আমি ভেঙে ভেঙে আমি বললাম যেন আমার মনে থাকে, কি বলা হয় ভেন্টিলেশন টিউব, অথবা বলা হয় এই ভেন্টিলেশন গ্রোমেটস, তো বলা হয় গ্রোমেটস। এখন এই গ্রোমেটস বা যে ভেন্টিলেশন টিউবের কথাটা বললাম, ওরা কি করে? ফার্স্ট দে ভেন্টিলেট আওয়ার মিডল ইয়ার, নাম্বার 2 দে ইমপ্রুভস আওয়ার হিয়ারিং, নাম্বার 3 the epithelium will revert back to normal, অর্থাৎ secretory becomes non-secretory। হয়তো সিক্রেশন হয়েছিল, দ্যাট বিকামস non-secretory। এখন এই গ্রোমেটগুলো কি কি টাইপের হয়, টিউব, এগুলো তাও তোমাদের জানা দরকার নাই। এই টিউবগুলো বলবে, এগুলো জানবে পোস্ট বিশিষ্টদের জন্য জানবে। হ্যাঁ, চলে যেতে পারো, হারুন গাছ চলে যেতে পারো, আমাকে বলে দেওয়া আছে। একটা মিনিট, আর ইয়েকে বলো, মাইকে দেখতে পারো ঠিক মতো আছে কিনা। আচ্ছা ঠিক আছে, চলে যাও। আচ্ছা সরি, সরি ফর ডিসরাপশন। সো ক্যান আই সে সার্জিক্যাল গেল। তো সার্জিক্যালে আমরা আবার মনে রাখি, সার্জিক্যালে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা জাস্ট উই গিভ ওয়ান ইনসিশন, রেডিয়াল ইনসিশন, এবং এইটাকে বলা হয় কি মায়োরেঙ্গোটমি। আমরা কিন্তু পড়বো শর্ট নোট আসে পরীক্ষায়, মায়োরেঙ্গোটমি। আচ্ছা, তাহলে এটা যেন মনে থাকে, সিক্রেটারিজ মিডিয়াতে আমরা রেডিয়াল ইনসিশন দিই, কোথায় দিই? এন্ট্রোসুপুরের এন্ট্রো। আমরা কিন্তু এখনো পড়ে রাখি, আমরা কিন্তু পর্দাতে পোস্টেরিয়রও ইনসিশন দিই। কখন দিই? একটা ডিজিজে, সেটা আসবো পরে। তাহলে এটা পড়ে রাখলাম, ভালো হলো তোমাদের জন্য। এটাও কিন্তু আবার পরীক্ষা লাগবে, বিবেসিত লাগবে, কিন্তু ওই ডিজিজের ব্যাপারে লাগবে পরীক্ষা আনসার দেওয়ার সময় রিটেনে। সেই জন্য জেনে রাখা ভালো। তাহলে সবসময় যে ফুটাটা করলে আমরা এন্ট্রোলি দিতে পারি, পোস্টলি দিতে পারি। আমার সিক্রেটারি অথরাইজ মিডিয়াতে আমি এন্ট্রোলি দিই, এন্ট্রোলি উপরে দিতে পারি, নিচেও দিতে পারি। আচ্ছা, কিন্তু যদি আমার ফ্লুইডটা ঠিক হয় এবং আঠালো হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি একটা ভেন্টিলেটরি টিউব বসাই দেবো। আর ভেন্টিলেটরি টিউবটা যে বসাই দিব তাকে বলা হয় গ্রোমেট। তাতে কী হবে? ভিতরে যে ফ্লুইডগুলো যখন আরও তৈরি হবে, সেই ফ্লুইডগুলো বের হয়ে যাবে। আর যখন এদিক থেকে বাতাস ঢুকবে, তখন ভিতরে যে সিক্রেটরি গ্ল্যান্ডগুলো আছে তারা নন সিক্রেটরি হবে। বাতাসটা অক্সিজেন পাওয়ার জন্য আমার কী হবে? মিডল ইয়ার যা প্যাথোলজিক্যাল চেঞ্জ হয়েছিল, সেই প্যাথোলজিক্যাল চেঞ্জগুলো আস্তে আস্তে হতে হতে দে উইল গেট দ্য নর্মালিটি। আচ্ছা, এই গেল আমার ট্রিটমেন্ট শেষ হয়ে গেল। তারপর আসলো আমার কমপ্লিকেশন। এটা খুব ইম্পর্টেন্ট, অথবা কমপ্লিকেশন বলতে পারো, অথবা প্রোগ্রেশন অফ দ্য সিক্রেটারিজ মিডিয়া। সিক্রেটারিজ মিডিয়া থেকে আস্তে আস্তে কী হয়, হ্যাঁ। তবে একটা ইন্টারেস্টিং, আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে তৈরি করে দিয়েছে, সেটা কি ম্যাক্সিমাম সিক্রেটারিজ মিডিয়ার পেশেন্ট যেটা আছে, হ্যাঁ, সেটা কি হয় যে মোস্ট কেসে রিজলভ স্পন্টেনিয়াস হয়ে আবার নিজে নিজেই ভালো হয়ে যায়, হ্যাঁ, এবং হয়ে যায়। আবার কেউ আছে কারো ট্রিটমেন্ট লাগে, এবং যাদের ট্রিটমেন্ট লাগে তারা মেডিকেল ট্রিটমেন্ট, আই ক্যান সে বাই মেডিকেল ট্রিটমেন্ট 98% ভালো হয়ে যায়। কিন্তু 98% ভালো হয়ে যায় না, আমরা যে ওটাতে আসতে হবে। যদি আমাদের যদি অ্যাডিনয়েড থাকে, প্লেট থাকে, তাহলে মেডিকেল ট্রিটমেন্টের কোনো কাজ আসবে না। কিন্তু নর্মালি যদি এই দুটো ফ্যাক্টর ছাড়া কোনো কারণে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মেজরিটি কেসে মেডিকেল ট্রিটমেন্টে ভালো হয়ে যায়। কিন্তু সার্জিক্যাল কারণগুলোর জন্য যদি আমার এটা তৈরি হয়ে থাকে, তাহলে কখনো হবে না, সার্জারিটা করে দেওয়ার পরে এটা ভালো হবে। কিন্তু সেক্ষেত্রে আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমাদের পেশেন্টদের কী কী তৈরি হয়, একটা হচ্ছে ওই যে আমি বলেছিলাম কয়েকটা পার্ট, অ্যাডেসিভ অটাইটিস মিডিয়া, হ্যাঁ, তারপর আমরা টিম্প্যানোস্ক্লেরোসিস, হ্যাঁ, টিম্প্যানোস্ক্লেরোসিস, ইভেন সাম পেশেন্ট ডেভেলপস কোলেস্টেটোমা হতে পারে। তো এই আস্তে আস্তে পেশেন্টের আস্তে আস্তে
প্রগ্রেশন অফ দ্য সিকিউরিটিজ মিডিয়া এই দিয়ে যেতে পারে। এটা না বলে পরীক্ষা তোমাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট আর দ্য progression of the secularized media, then your answer will be like this: the majority of the cases get resolved by spontaneously, some by medical treatment, some by surgical treatment, some goes to the what adhesive arteries media, tympanic sclerosis, cholesterol. Or you can say what is the complication of the security arteries media? Adhesive arteries media, tympanic sclerosis, retraction pocket, last class is retraction pocket, and from the retraction pocket, cholesterol. So four things may happen. আমি এটা নিয়ে খুব বেশি বলতে চাই না, আর কি বলবো না, অনেক হয়ে গেছে। আমি শুধু একটা জিনিস তোমাদের আলাপ করি যে এই অটাইটিস মিডিয়া বা অটাইটিক ব্যারোট্রমা যেটা বলছিলাম সেটার সম্বন্ধে একটু কথা বলি। আমাদের টিউবারকুলাস অটাইটিস মিডিয়া থাকে, সেটাও কিন্তু নন প্রুলেন্ট। তারপর সিভিলিটিক অটাইটিস মিডিয়া, এগুলো কিন্তু আমি আনতে চাই না এখানে। টিউবারকুলাসটা আমাদের ভালো হইতো এটা ঢুকাই দিলে, তো তোমার পাঁচটাই বলবা টিউবারকুলাস অটাইটিস মিডিয়াটা ওইখানে ঢুকাই দিবা। আমার হঠাৎ আর নন সাপোর্টিভ, সাপোর্টিভ। আচ্ছা, সো অটাইটিক ব্যারোট্রমা যেটা হয়, কখন হয়? ইন দ্য ডিসফাংশন, সেম ডিসফাংশন অফ দ্য স্টেশন টিউবে হয়, হয়। এবং কেন হয়? ডিউ টু দ্য ইনএবিলিটি টু মেনটেন দ্য মিডল ইয়ার প্রেশার। সো dysfunction of the station tube when it enables the maintains the middle ear pressure. এখন কখন হয়? It usually happens when a person is traveling in the aeroplane, while rapidly descent হয় in taking place, or while one is doing, or while it is going up, এই সময় হতে পারে, অথবা যখন নিচের দিকে নামে, দুটো কারণে হতে পারে। অর্থাৎ সাডেন প্রেশার চেঞ্জের জন্য যদি হয়, সে তখন মিডল ইয়ার প্রেশারটাকে সে মেনটেন করতে পারে না, সেক্ষেত্রে হতে পারে। অথবা ড্রাইভিংয়ের সময় হতে পারে, অথবা প্রেশার চেম্বারে যদি আমরা থাকি, হাই অ্যালটিটিউডে যদি আমরা যাই, পাহাড়ের অনেক উপরে গেলাম, তখন হতে পারে। সো দিজ আর দ্য কজেস অফ দ্য অটাইটিক ব্যারোট্রমা। এখন এটা হাউ ইট অকার্স, এটা কীভাবে হয়? অ্যাকচুয়ালি এটা তখনই হবে when there is a pressure difference between the middle ear, আমরা এটা বলি between the tympanic membrane outer part এবং এবং between the outer and inner environment of the tympanic membrane, if there is pressure difference more than 90 millimeter of mercury, if the pressure difference of the middle ear and the outer part is more than 90 millimeter of mercury, then barotraumatic otitis media happens. এটা এমবিবিএস জানা দরকার, শুধু এমবিবিএস জানা দরকার উচিত এটাই যে আমার যখন কত মিলিমিটার প্রেশার, ওটা দরকার নাই। এটা আমি বললাম, যে আমার কোনো ডাক্তার থেকে থাকে তাদের জন্য বললাম। এবং তাহলে when there occurs a difference of 90 millimeter of mercury between the middle ear and outside, তখন কি হয়? স্টেশন টিউব গেট লকড, স্টেশনটা লকড হয়ে যায়, and sudden negative pressure হয় in the middle ear pressure, and it leads to the retraction of the tympanic membrane, hyperemia হয়, engorgement of the blood vessels হয়, আর যখনই engorgement of the blood হয় তখন ট্রান্সডোডেশন হয়, ফ্লুইড বের হয়ে আসে। সামটাইমস কি হয়? ল্যাবরিন্থ রাপচার হয়ে যেতে পারে এবং পেশেন্টের সেন্সরিয়াল হিয়ারিং লস হতে পারে, কিন্তু সাধারণত এটা কন্ট্রাক্টিভ ব্যাপার হয়। কিন্তু যদি আজকালের বিমানগুলো কিন্তু প্রেশার ম্যানেজ, কিন্তু কোনো বিমান আছে যে প্রেশার ম্যানেজ থাকে না, সেসব ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে, যে কন্ট্রাক্টিভ ডেপথ না হয় পারমানেন্টলি সেন্সরিয়াল হিয়ারিং লস হয়ে যেতে পারে। এইগুলোতে ট্রিটমেন্টটা সম্বন্ধে একদম ট্রিটমেন্টটা কি? সালবামেনোভেটটা ভালো একটা ট্রিটমেন্ট। তারপর এখানে মাইনিংটোমি করতে হইতে পারে। আর প্রোপালেকটিভ মেজারটার মধ্যে সবচেয়ে বেশি ভালো ওই সিক্রেটরি অটাইটিস মিডিয়াতে আমরা যা ট্রিটমেন্ট দিয়েছি সেই ট্রিটমেন্টগুলো আমরা এখানে নেব। আর অ্যাডহেসিভ অটাইটিস মিডিয়া, tympanic sclerosis, এগুলো নিয়ে আমাদের টিউবারকুলাস অটাইটিস মিডিয়া, এগুলো ডিটেল জানার দরকার নেই। আমার বেশি ইম্পর্টেন্ট সিক্রেটরি অটাইটিস মিডিয়া আর ব্যারোট্রমিক অটাইটিস মিডিয়াতে কীভাবে হয়, কেন হয়, এটাই আমার দরকার ছিল একটু বলা, সেজন্য আমি একটু বললাম। ট্রিটমেন্টটা একদম সেম অ্যাজ লাইক দ্য সিক্রেটরি অটাইটিস মিডিয়া। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি এ চান্স টু বকানি তোমাদের উপরে অল্প একটা জিনিসটাকে অনেক বেশি পেঁচায় তোমাদের সাথে বললাম। Inshallah, we'll meet you in the next Friday with the new